মুখলেস ডাঙ্গর হয়েছে, সে বিয়ে করতে চায় একটা ইয়াং ছেলে। তো বিভিন্নভাবে প্রথমে কিছুদিন ঠারে ঠুরে বললো, কেউ পাত্তা দেয় না, মা বাপ বিয়ে দেয় না। তারপরে শুরু করলো ভাবিকে বলা, দুলাভাইকে বলা, বিভিন্ন ধরনের রিকোয়েস্ট করা, কাজে আসে না। যখন কাজে আসে না, মুখলেস কি করলো, প্লেট ভাঙচুর করা শুরু করলো। আপনারা জানেন সে পুরনো কৌতুক, খাট কেটে দ্বিখণ্ডিত করা শুরু করলো। তার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে অভিভাবকরা বললো, আচ্ছা যা, তোর বিয়ে দিব। সকল গার্জিয়ানরা এসে বসলেন, মামা আসলেন, খালু আসলেন, চাচা আসলেন, ফুপা আসলেন, সকলে মিলে বিয়ের নিয়ে আলাপ আলোচনা শুরু হলো। পাত্রী দেখা হলো এবং মুখলেসের বিয়ে ঠিক হয়ে গেল। মুখলেসের বিয়ে ঠিক হওয়া উপলক্ষে ব্যাপক তোড়জোড়, চিনি পান হয় একবার, পান চিনি হয় আর একবার, এই বাড়ি থেকে ওই বাড়িতে যাওয়া হয়, ওই বাড়ি থেকে এই বাড়িতে আসা হয়। মুরব্বীরা খুব সিরিয়াস ভঙ্গিতে কি কি করা হবে বিয়েতে বিভিন্ন ধরনের তালিকা করেন এবং এই তালিকা শেষ করতে করতে একসময় তারা ক্লান্ত হয়ে গেলেন। বিয়ের দিন আসলো, যৌতুকের কথা উঠলো, কি পাবে কি না। সবাই বললো, হ্যাঁ মুখলেসরে কিছু একটা দেওয়া হবে। মুখলেস খুব করুণ মুখে বলল, আমি এত কিছু করে বিয়ের কথা বলে টলে বিয়ের জায়গায় নিয়ে আসলাম, কি দেওয়া হবে যদি একটু লেখা দিতেন তাহলে খুব ভালো হতো। হ্যাঁ হ্যাঁ লেখা হবে, না লেখা হবে। এসব করতে করতে বিয়ের দিন চলে আসলো। মুখলেস রাগ করে বিয়েতে গেল না, কিন্তু এতে বিয়ের কিছুই হলো না। সবাই কাচ্চি বিরিয়ানি খেলো, বোরহানি খেলো, মামা খালু চাচা ফুপু সবাই মিলে আনন্দ ফুর্তি করতে করতে কাবিন নামায় মামা খালুরা সই করে চলে আসলেন। মুখলেসের বিয়ে মুখলেস যায়নি। প্রিয় দর্শক, আজকে যখন আমরা এই কথাটা বলছি, আমাকে বলতেই হচ্ছে যে আমার প্রিয় দল এনসিপি কে আজকে মুখলেসের মতো মনে হচ্ছে। বেচারারা অনেক কষ্ট করেছে, রাতে দিনে ঘুরে ঘুরে জুলাই সনদ চাই, জুলাই সনদ চাই, জুলাই ঘোষণাপত্র চাই, হয় তোমরা দিবা না হলে আমরা নিজেরাই করে ফেলবো, এই লিখে ফেলাইলাম, এই চ্যাট জিপিটি বলে ফেললাম, এই লাগানো বাইরে বলে ফেলাইলাম, লিখে ফেলো, কি কি যেন শুরু হয়ে গেল চারিদিকে। যে এই জিনিস হওয়ার সাথে সাথে বোধহয় বাংলাদেশ একটা কিছু হয়ে যাবে, ব্যস্ত হয়ে যাবে, বা কি যেন সারা বিশ্ব তাকিয়ে থাকবে ডক্টর ইউনূসের সে কৌতুকের মতো আর কি। তো এই তামাশা যখন শুরু হলো এবং জুলাই ঘোষণা, জুলাই সনদ ছাড়া জাতির কোনো মুক্তি নাই, দিশা নাই, অবশেষে সেই জুলাই ঘোষণা হলো। সেদিনে এনসিপির লোকজন গাঙ্গে না তো সমুদ্রে ভেসে ভেসে হাওয়া বাতাস খেতে খেতে চলে গেলেন। আর এইবার যখন সর্বশেষ পেরেক ঠোকা হলো জুলাই সনদ, সেই জুলাই সনদে যারাই আন্দোলন করে এটাকে নিয়ে আসলো, এই জুলাই সনদ নিয়ে অনেক কথা বললো, বাকি দেশের কারো কোনো মাথা ব্যথা ছিল না। সেই জুলাই সনদটা যখন স্বাক্ষর হলো, আমার প্রিয় এনসিপির ছোট ভাইরা সেখানে উপস্থিত ছিলেন না। দুঃখের বিষয়, দুর্ভাগ্যের বিষয়। এবং সুস্পষ্টভাবে তাদেরকে যে আর খেলাতে নেওয়া হয় নাই, নেওয়া হবে না, মামা খালুরাই কাবিন নামা সই করে ফেলবেন। বউ কার ভাগ্যে যাবে সেটা আমি বলতে পারবো না, এটা হয়তো বলতে পারবেন বিএনপির শিলং সালাউদ্দিন ভাই, কারণ সেই গল্পে পরে আসছি, কেন তিনি বলতে পারবেন। কিন্তু আলটিমেটলি যে জিনিসটা হলো, যে কৌতুকটা আমরা জাতীয় সংসদ ভবনের সামনে মঞ্চায়িত হতে দেখলাম, বৃষ্টিতে ভিজে ভিজা কৌতুক, সেই কৌতুকের পার্ট না হওয়ার জন্য আমি এনসিপিকে প্রথমেই অভিবাদন জানাই, অভিনন্দন জানাই। তারা যা চেয়েছিলেন সেটা চাওয়াটা কতটা ভুল ছিল আমি জানি না, কিন্তু তারা সেইখানে শেষ পর্যন্ত স্টিক করেছেন, সেটা তাদের রাজনীতিতে লাভ হলো কি ক্ষতি হলো, আদৌ তাদের রাজনীতি আছে কিনা, থাকলে লাভ ক্ষতির বিষয় পরে আরেকদিন আলাপ করা যাবে, সেটা পরে বলা যাবে। বাট তারাই একমাত্র এই পুরো কৌতুকের বাইরে থাকলেন। আর এর বাইরে থাকলে আর একটা দল, যারা বাংলাদেশের প্রধানতম দল, বাংলাদেশ আওয়ামী লীগ। দেখে মনে হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এনসিপি এখন একই নৌকায় উঠে শাপলা তুলতেছেন শাপলার বনে। খুব মজার বিষয়। এবং এইবার যে জিনিসটা এনসিপি করলেন, যদিও তারা গিয়ে হাজির হন নাই, নিজেরা সেখানে যান নাই, কিন্তু তাদের জুলাই যোদ্ধারা একেবারে জার্সি পরে, জার্সি তো না, টি শার্ট পরে, একই কালারের, একই ধরনের 4 কালার প্রিন্টেড খুব চমৎকার চমৎকার টি শার্ট পরে সেখানে গিয়ে তাদের যথারীতি তাদের যে সিগনেচার মব আছেন সেটা করলেন। কিছু জুলাই আহতকে তারা নিয়ে গিয়েছিলেন এবং বাকি অধিকাংশ লোকজনকে তারা কোথা থেকে জোগাড় করেছেন কিছু ভিডিও ক্লিপ দেখলে আপনারা টের পাবেন। এর মধ্যে একজনকে দেখলাম, সে বলছে যে আমি তো, সাংবাদিক জিজ্ঞেস করছে আপনি কোথায় পড়েন, আমি এমসি কলেজ, সিলেট এমসি কলেজে পড়ি। আমি নিজে কিন্তু সিলেট এমসি কলেজের ছাত্র বাই দ্য ওয়ে। এবং ওইখানে আপনি কি পড়েন বলে, আমি মাত্র মেট্রিক পাস করেছি। মেট্রিক মানে এসএসসি, সে এসএসসি পাস করেছে এমসি কলেজ থেকে। এই ধরনের বস্তি থেকে ভাড়া করা টোকাই লোকজনকে নিয়ে এসে এই পুরো তাণ্ডবটা, মবটা চালানো হয়েছে। মবও বলা যাবে না, তো প্রেশার গ্রুপ তৈরি করা হয়েছে।
প্রেসার গ্রুপ তৈরি করে মাসল পাওয়ারটা দেখানো যে সুবিধাটা হয়েছে, আলী রিয়াজকে মাপ চাইতে হয়েছে এবং শেষ সময়ে এসে বিএনপির সালাউদ্দিন সাহেবের ফেসবুক স্ট্যাটাস কপি করে, ইনফ্যাক্ট এটা একমাত্র বিএনপির সালাউদ্দিন সাহেবেরই ছিল, একটা প্রস্তাবে সংশোধন আনা হলো। যদিও এর ঠিক 24 ঘন্টা আগে বড় গলায় বলেছিলেন এটা লক তালা মারা হয়ে গেছে, এটা সিলগালা হয়ে যাচ্ছে, কেউ চাইলে পরে স্বাক্ষর করতে পারবেন। স্বাক্ষর করার অধিকার তো না, মানে যে কেউ স্বাক্ষর করতে পারবেন, কিন্তু এইটা আর পরিবর্তনের সুযোগ নাই। সেই কথায় যথারীতি এরা যেহেতু কোনো কথাই রাখতে পারেন না, 24 ঘন্টা থাকতে পারেন নাই, তারা এটা পরিবর্তন করলেন এবং সেখানে একটা সংশোধনী নিয়ে আসলেন, যেখানের মধ্যে এক ধরনের ইনডেমনিটি দেওয়া হলো যে যারা এই টোটাল বিভিন্ন সময়ে যত ধরনের জুলাই আগস্ট কেন্দ্রিক যত সহিংসতা হয়েছে, এই সহিংসতার জন্য কারো বিচার করা যাবে না। দুর্ভাগ্যের বিষয়, নিন্দার বিষয়, এবং খুবই অকারণে অপ্রয়োজনে এই পুরো কালিমাটা বিএনপি তার মুখের মধ্যে মেখে নিল। মানে কিছু দল আছে, বিএনপি এখন এই জায়গায় চলে গেছে যে মানে চাইলেও বুদ্ধিমানের মতো কাজ করতে পারে না। আমরা দেখলাম বিএনপির সালাউদ্দিন সাহেব প্রথমে এই কথাটা তুললেন যে বাকি যারা মারা গেছেন আন্দোলনের বাইরে ছিলেন, তারা জাতীয় গাদ্দার, তাদের তো শাস্তি হয়েই গেছে এবং বিচার করা যাবে না। সালাউদ্দিন সাহেব ভুলে গেছেন বিএনপি এই কাজটা এর আগে করেছিল 75-এর হত্যাকাণ্ডের পরে, যেখানে বলা হয় যে জিয়াউর রহমান জড়িত ছিলেন না, আওয়ামী লীগের লোকজন নিজেদের মধ্যে জড়িত ছিল, কিছু বিপদগামী অবসরপ্রাপ্ত আর্মি অফিসার কর্নেল ফারুক রশিদের কথা বলা হয়, হুদার কথা বলা হয় যে তারা করেছিল। যদি তাই হয়ে থাকে, বিএনপির দরকার ছিল না সেটাকে ইনডেমনিটিতে নেওয়া আসা। তারপরেও সেটা একটা ওই সময়কার বাস্তবতা ছিল, কারণ বিএনপি ডাইরেক্ট বেনিফিশিয়ারি। বিএনপি একটা ইনডেমনিটি দিয়েছিল যে এই 75-এর 15ই আগস্টের হত্যাকাণ্ডের কোনো বিচার করা যাবে না। ইতিহাস সেই ইনডেমনিটিকে ছিঁড়ে ছুঁড়ে নর্দমায় ফেলে দিয়েছিল এবং সেই বিচার হয়েছে। সেটাতে তাও আমি এক ধরনের বুঝতে পারলাম যে তখন তাদের এঙ্গেজমেন্টের জায়গাটা। এইবার কেন সেদে তারা এই জায়গায় গেলেন? আপনারা একটা জিনিস খেয়াল করেন, জাতিসংঘের একটা তদন্ত দল বলেছিল যে 24শে জুলাই আগস্টের যে মানুষ মারা গেছেন, 1,500 মানুষ মারা গিয়েছেন। এই 1,500 মানুষ মারা গিয়েছেন, তারা হিসাব করেছেন 15ই আগস্ট পর্যন্ত। সরকার 5 আগস্ট পর্যন্ত যারা মারা গিয়েছেন, মানে যারা আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের একটা হিসাব করেছিলেন। যথারীতি যেহেতু তারা কিছুই করতে পারে না, সেই হিসাবে গন্ডগোল ছিল। সেই শহীদদের অনেকেই ফিরে আসছেন। এখনো ফিরে আসার পরে যা এখন পর্যন্ত যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 836 জনের একটা তালিকা আছে, যারা হয় মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, বা যাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি নিশ্চিত সেটাকে যদি আরো যাচাই বাছাই করা যায়, কিছু কিছু লোক আরো হয়তো আগামীতে ফেরত আসবেন এবং ফেরত আসার পরেও একটা সংখ্যা, একটা ভালো সংখ্যা থাকবে। ধরেন আমি তর্কের খাতিরে ধরলাম যে 800, আমরা আজকে আলোচনার খাতিরে এটাকে 800 ধরলাম, তাহলে মারা গেছে 1500, আপনি আন্দোলনে শহীদ হয়েছিলেন 800, বাকি 700 মানুষকে 5 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত প্রাণ দিতে হয়েছে। আমি তর্কে যেতে চাই না, আমি বিতর্কে যেতে চাই না, আমি বলতে চাই না কে মেরেছেন, কেউ না কেউ তো মেরেছেন। আন্দোলনের পক্ষে মারা গিয়েছেন, বিপক্ষে মারা গিয়েছেন, পড়ে মেরেছেন, পাড়িয়ে মেরেছেন, বিভিন্নভাবে মেরেছেন। তাহলে দেখা যাচ্ছে যে জুলাই আগস্টের আন্দোলনে 5 আগস্ট পর্যন্ত 800 মানুষ মারা গেছেন, প্রায় সমসংখ্যক 700 মানুষ প্রায় মারা গিয়েছেন বাকি 10 দিনে। মানে এর আগের 30 দিনের হত্যার সমান হত্যা হয়েছে পরবর্তী 10 দিনে। এই হত্যাগুলোর মধ্যে নিরীহ পুলিশরা আছে, একেবারে কনস্টেবল চাকুরির স্বার্থে যারা ছিলেন। আন্দোলনের পক্ষের অনেক লোকজন তখন মব, তাদেরকে আওয়ামী লীগ মনে করে মেরে ফেলা হয়েছে। এই ধরনের লোকজন আছেন। আপনি 800 লোকের বিচার করবেন, বাকি 700 লোকের হত্যার কোনো তদন্ত করবেন না। এত বড় একটা অবিচার বিএনপি স্বপ্রণোদিত হয়ে উৎসাহের সাথে, কৌতূহলের সাথে, আগ্রহের সাথে এটা এন্ডোর্স করে দিল কেন আমি জানি না। তাদের কি স্বার্থ, তারা কি বলতে চায়, কি বোঝাতে চায় আমি জানি না। আমি একটা কথা নিশ্চিতভাবে আজকে বলে দিতে চাই, 15 আগস্টের ইনডেমনিটি যেরকম টিকে নাই, এই ইনডেমনিটি টিকে নাই। এই গোটা 1500 মানুষ যারাই মেরে থাকুক, 1500-র মধ্যে যদি আপনি বলেন যে 800 আওয়ামী লীগ মেরেছে, বাকি 700 কারা মেরেছে সেটারও হিসাব দিতে হবে। এই গোটা 1500 মানুষ যারা মারা গেছেন, 1500টা পরিবার ধ্বংস হয়েছে। আমি আহতদের কথার মধ্যে যেতেই যাচ্ছি না, শুধু নিহতের হিসাবে যদি বলি, এই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার, আপনি যদি সুস্থ মানুষ হয়ে থাকেন, সভ্য মানুষ হয়ে থাকেন, এবং এই দেশ এবং জাতিকে যদি আপনাকে মিনিমাম সভ্যতার দিকে নিয়ে যাওয়ার কোনো চেষ্টা থাকতে, তাহলে আপনাকে
এই হত্যাকাণ্ডের প্রতিটির বিচার দাবি করতে হবে। বিচার কতটি হবে না হবে আমরা জানি না। এই দেশে সরকার পরিবর্তনের সাথে সাথে জেল ছেড়ে মানুষ খুনিদেরকে বের করে দেওয়া হয়, সেই ইতিহাস হয়তো আগামীতে আবারও পুনরাবৃত্তি হবে। কিন্তু বিচারের দাবিটা চালানো হচ্ছে সভ্যতার দাবি, মানবিকতার দাবি। কিন্তু আপনি 1500 জনের, প্রথম 800 জনের হত্যাকাণ্ডের বা 836 জনকে আমি ধরছি, 836 জনের দাবি করবেন, আর বাকি 664 জন মানুষের জীবনের কে আপনি এন্ডোর্স দিয়ে দিবেন যে মরসেম ভালো হয়েছে। এই অবিচারের দাগ বিএনপি কেন তাদের গালে, মুখে, নাকে মাখলো তারাই ভালো বলতে পারবে। যাই হোক, আমি সেই জায়গায় থেকে সরে মূল আলাপে চলে আসি। দেখা যাচ্ছে মাত্র রেজিস্টার্ড যে রাজনৈতিক দলগুলো আছে তাদের 35% মানুষ, 35% দল এটাকে স্বাক্ষর করেছে। সো অবভিয়াসলি আমি গতকালকার আলাপে যেটা বলেছিলাম, জুলাই সনদ আসলে একটা কৌতুক ছাড়া কিছুই হবে না। ভবিষ্যতে এটা জাদুঘরে থাকবে, কলমের পাশে ওই দলিলটাও থাকবে জাদুঘরে। এবং 15ই আমাদের সালাউদ্দিন সাহেবের ফেসবুকের স্ট্যাটাস কপি করে লাস্টে দিয়ে আলেরিয়ার যে মায়ের খাওয়া থেকে বাঁচছেন, সেই বাচ্চাটা তিনি কতদিন রাখতে পারবেন আমি সেটা জানি না। কিন্তু মজার বিষয় হচ্ছে এই জুলাই সনদ প্রত্যাখ্যানের ক্ষেত্রে আওয়ামী লীগ এবং এনসিপি একই জায়গায় এসে দাঁড়ালো। দেখে দর্শক হিসাবে আমার খুবই মজা লাগছে। তারা দুই দলে এটা বিরোধিতা করছে। হ্যাঁ, যার যার এজেন্ডা থেকে করছে সেটা ঠিক আছে। এবং নাহিদ ইসলাম খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে কিছু বেইমান রাজনৈতিক দল, বেইমান না বোধহয় প্রতারক বলেছেন, কথা একই ভাই। মানে বেইমানরে আপনি সুগার কোটেড করে প্রতারক বলেন বা আরো যাই বলেন, বাকি থেকে মানে যারা স্বাক্ষর করেছেন নাহিদ ইসলাম তাদেরকে বেইমান বলেছেন, আওয়ামী লীগ এদেরকে বেইমান বলে, সেই বিএনপি, জামাত এবং তাদের সাথে যে রাজনৈতিক দলগুলো আছে। এই জায়গায় দেখা যাচ্ছে তারা দুই দলই একসাথে আছেন। এর বাইরে অবশ্য স্বাক্ষর করেন নাই আরেকটা মজার গ্রুপ আছেন। এটা ওই বিয়ে বাড়ির উদাহরণ দিই। বিয়ে বাড়িতে দেখবেন এক ধরনের খালু এবং ফুফা তাকে রাগ করে সারাদিন খায় না, চলে যায়। নো ওয়ান কেয়ারস, থাকে না যে গুরুত্ব নাই, কিন্তু ও মনে করে খুব গুরুত্ব। সেটা হলো আমাদের সিপিবি, এবং তার সাথে আবার 2-3টা জাসদ বাসদ আছে। জাসদ বাসদ অনেকগুলা, কিন্তু মানে আপনি যদি শাহবাগ থেকে হেঁটে হেঁটে প্রেস ক্লাব বা পল্টন পর্যন্ত যান বা 0 পয়েন্ট পর্যন্ত গেলে তো আরো ভালো, ডাইনি ভাই অনেকগুলো জাসদ বাসদ পাবেন, এক একটা আলাদা দল। সো আমি ওইখানের মধ্যে যাচ্ছি না, জাসদ বাসদ কতটা যাচ্ছে না। সিপিবি এখন পর্যন্ত একটা আছে, এবং যথারীতি তারা সরকার পক্ষে থাকে বলে তাদের বিরুদ্ধে যে অভিযোগটা আছে। এর আগে তারা আওয়ামী লীগ যখন ছিল, অনেকে বলে থাকেন তারা প্রো আওয়ামী লীগ ছিল সিপিবি, যদিও আমি ব্যক্তিগতভাবে সেটা বিশ্বাস করি না। বিশ্বাস না করার অনেক কারণ আছে, সিপিবি নিয়ে অন্য সময় আলাপ করব। কিন্তু প্রো আওয়ামী লীগ ছিল, এখন তারা কাউন্সিল করে আবার তারা প্রো সরকার পক্ষ হয়েছেন। মানে এখন যারা আছেন তারা আবার খুব ডক্টর ইউনূসের ভক্ত নেতৃবৃন্দ এসেছেন, কিন্তু শেষ পর্যন্ত তারা স্বাক্ষর করেন নাই। তো এরা কেন স্বাক্ষর করলেন, এটা খুব মজার বিষয়। তারা স্বাক্ষর করলেন না এখানে নাকি মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের যথাযথ অবদান এই সনদের মধ্যে লেখা হয়নি। জিনিসটা হলো কি, একটা লোক ডিভোর্স হয়েছে ভাই, সে ডিভোর্স করে ফেলেছে আগের বউকে, করে সে এসে নতুন করে বিয়ের পিড়িতে বসছে, আপনারে দাওয়াত দিছে, আপনি পান চিনিতে গেছেন, গায়ে হলুদে গেছেন, মেহেন্দি মাখাতে গেছেন, সঙ্গীতে গিয়েছেন, নৃত্যে গিয়েছেন, রং খেলায় গিয়েছেন, মানে 7-8টা প্রোগ্রাম বিয়েতে আজকাল হয় না বড় লোকদের, সবগুলাতে গেছেন। এখন বিয়ের দিন এসে বলছেন কাবির নামায় লেখছে লোকটা ডিভোর্স, মানলাম, তা আগের বউয়ের নামটা কাবির নামায় লেখলেন না কেন? এই পুরা জিনিসটাই করা হচ্ছে মুক্তিযুদ্ধ 71কে রিসেট বাটনে সিবি দিয়ে মুছা বালানোর জন্য। আপনারা ওই যে বললাম সব গায়ে হলুদ খায় আইসা, পান চিনি খায় আইসা, মেহেন্দি মন্দি সব মাইখা আইসা, এখন আপনার বিয়ের দিন কইতেছেন যে মুক্তিযুদ্ধে যথেষ্ট পরিমাণ লেখা হয় নাই। আসতে কোন ঘোড়ায় হাসবো, আজকাল অবশ্য ঘোড়ায় এমনিতেই হাসতে থাকে, নতুন করে আর কি হাসবে। যাই হোক, আপনাদের নিয়ে কথা বলে আমি দর্শকদের এমবি নষ্ট করতে চাই না। প্রিয় দর্শক, খুব ইন্টারেস্টিং জায়গার মধ্যে আমরা আছি। এখন এনসিপি আগামীতে কি করে, তারা কি রাজনীতিতে প্রবলভাবে ফিরে আসবে, নাকি জুলাই সনদের যে বৃষ্টি পানিতে যে ধুয়ে ধুয়ে সবকিছু চলে গেল তার সাথে এনসিপির রাজনীতিও এখানে চলে যাবে, তারা অপ্রাসঙ্গিক হয়ে যাবে? এটা দেখতে আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। ততক্ষণ পর্যন্ত রেগুলার আসুন আমি আপনি সকলে মিলে আড্ডা, আলাপ, গল্প চালিয়ে যাই এবং দেখতে থাকি ইন্টারেস্টিং। এবং এই ইন্টারেস্টিং জিনিসটা আরো বাড়বে। আলী রিয়াজ মাত্র মাপ চাওয়া শুরু করেছেন, আমি অধীর আগ্রহে বসে আছি।